এই মুহূর্তের হিটলার, হিটলার অফ আওয়ার টাইম, আমাদের সময়ের হিটলার অ্যাকচুয়ালি কে? কেন নেতানিয়াহু এই ধরনের অমানবিক হামলা অনবরত করে চলেছে? এর কারণ কি? তিনি সরাসরি নেতানিয়াহুকে আঙুল তুলে বলেছিলেন যে তার জন্যই নাকি আজ ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই বৈঠকের কোনো ফল হলো না। সরাসরি ইসরায়েলকে হুমকি দিয়ে বলেছে এবার আমরা ইনভেড করব ইসরায়েলে। যদি আমরা লিবিয়ার খাড়াখামে আমরা এন্টার করতে পারি তুরস্ক, তাহলে আমরা ইসরায়েলও করতে পারব। যদি পাকিস্তানে এই বৈঠক না হতো তাহলে ইসরায়েলকে দেখিয়ে দিতাম ইসরায়েলের জায়গা ঠিক কোন জায়গাটা। সরাসরি হুমকি দিচ্ছেন, লেবাননের মাটিতে দাঁড়িয়ে লেবাননের মানুষদের তিনি এই হুমকি দিচ্ছেন। ইতিহাসের পুনরাবৃত্তি যখন তোমরা ঘটাবে তাহলে ইতিহাস থেকে কি শিক্ষা নিলে ভাই? ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ চলাকালীন ডোনাল্ড ট্রাম্প তার প্রথম ডেডলাইন দেওয়ার সময় তিনি একটি বাক্য উচ্চারণ করেছিলেন, সোশ্যাল ট্রুথে লিখেছিলেন যে শক্তির মাধ্যমেই নাকি শান্তি ফিরিয়ে আনা যায়। কিন্তু দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সমস্ত দেশ শান্তিকে আঁকড়ে ধরেছিল আজ তারা বিশাল শক্তিধর দেশ। আমি জাপান এবং জার্মানির কথা বলছি। কিন্তু দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে যারা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চাইছে, যেরকম ইসরায়েল ঠিক একই পথে হাঁটছে যে পথে হেঁটেছিল নাৎজি জার্মানির হিটলার, তারা ডোনাল্ড ট্রাম্পের কথাতেই উদ্বুদ্ধ হন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি বিশ্বাস করেন যে শক্তির মাধ্যমেই শান্তি ফিরিয়ে আনা যায়, আর সে কারণেই তার শক্তি এখন শুধু গাজায় সীমাবদ্ধ নেই, লেবানন পর্যন্ত, সিরিয়া পর্যন্ত, ইরাক পর্যন্ত বিস্তার হয়ে গিয়েছে, ইরান পর্যন্ত বিস্তার হয়ে গিয়েছে। কেন কথা বলছি আমি এতগুলো কথা? তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যা যা পদক্ষেপ করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, তা একদমই আলাদা নয় নাৎজি জার্মানির হিটলারের চেয়ে। আর সেই কারণেই তো নেতানিয়াহুকে এই মুহূর্তে দাঁড়িয়ে এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট, তিনি সরাসরি হিটলারের সঙ্গে তুলনা করে বসলেন। শুধু কি তিনি একা? ইউএন থেকে শুরু করে আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, প্রত্যেকে কিন্তু নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী মনে করে। আজ এই ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে আলোচনা ইসলামাবাদে ব্যর্থ হলো, তার জন্য কিন্তু সরাসরি অভিযোগের আঙুলটা উঠছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দিকেই। ইসলামাবাদে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনা তো ব্যর্থ, কিন্তু আজ থেকে শুরু হলো ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি আলোচনা। কোথায়? ওয়াশিংটন ডিসিতে। আর অন্যদিকে গতকাল থেকেই, মানে 13ই এপ্রিল থেকেই শুরু হয়ে গিয়েছে ইসরায়েলের সুপ্রিম কোর্টে নেতানিয়াহুর বিরুদ্ধে তার যে মামলাগুলি রয়েছে তার ট্রায়াল পর্ব। এই মুহূর্তে দাঁড়িয়ে আজ আপনাদের বোঝাবো যে এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধে অ্যাকচুয়ালি নেতানিয়াহুর ভূমিকা কী। অন্যদিকে প্যালেস্তাইন সহ গাজা, ওয়েস্ট ব্যাংক, লেবানন, ইরাক, সিরিয়া, ইরান, এই সমস্ত জায়গায় কেন নেতানিয়াহু এই ধরনের অমানবিক হামলা অনবরত করে চলেছে? এর কারণ কি? এই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন ঠিক যে বাক্যটি বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান নেতানিয়াহুকে নিয়ে, সেটাই আমাদের কোট আনকোট করে আজকের হেডলাইন আমি রেখেছি যে এই মুহূর্তের হিটলার, হিটলার অফ আওয়ার টাইম, আমাদের সময়ের হিটলার অ্যাকচুয়ালি কে? বেঞ্জামিন নেতানিয়াহু। দেখুন, প্রথম স্লাইডেই আমি রেখেছি যে ইকোনমিক টাইমস করেছে ইসলামাবাদে যে বৈঠক চলছিল ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, সেই বৈঠকের মাঝেই নাকি নেতানিয়াহু কল্ড ভান্স মিড টক্স, ইউএস ইরান ডিল কোল্যাপস আফটার ইসরায়েল লাস্ট মিনিট ইন্টারভেনশন। একদম শেষ মুহূর্তে কি বলেছিলেন আব্বাস আরাকচি?
তিনি বলেছিলেন আমাদের বৈঠক একদম শেষ মুহূর্তে এসে ঠেকেছিল, কিন্তু শেষ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র তারা এই বৈঠক বানচাল করে দেয়। তার কারণ দ্য ইকোনমিক্স টাইমস ছেপে দিয়েছে। কারণ শেষ মুহূর্তেই জেডি ভান্সের কাছে ফোনটি এসেছিল নেতানিয়াহুর কাছ থেকে, এবং তিনি কি বলেছিলেন এখনো প্রকাশ্যে আসেনি, কোনো সংবাদ মাধ্যম এ বিষয়ে ছাপেনি, কিন্তু তিনি যে ফোন করেছিলেন এটুকু কনফার্ম, এবং তার ফোনের পরেই নাকি এই ডিল কোল্যাপস হয়ে যায়। তারপরেই তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তিনি সরাসরি নেতানিয়াহুকে আঙুল তুলে বলেছিলেন যে তার জন্যই নাকি আজ ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই বৈঠকের কোনো ফল হলো না, কোনো ফলপ্রসূ হলো না ইসলামাবাদের বৈঠক। আর এই অভিযোগ পাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনিও বেশ রেগে যান। দেখুন, হিন্দুস্তান টাইমস করেছে, বলছে টার্কিশ প্রেসিডেন্ট এরদোগান থ্রেটেন্স টু ইনভেড ইসরায়েল, স্ল্যামস নেতানিয়াহু, ব্লাইন্ডেড বাই ব্লাড, হিটলার অফ আওয়ার টাইম। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সরাসরি ইসরায়েলকে হুমকি দিয়ে বলেছে এবার আমরা ইনভেড করব ইসরায়েলে, ঠিক যেভাবে লিবিয়ায় করেছি এবার সেভাবেই ইসরায়েলে হবে। কিরকম? নেতানিয়াহুকে স্ল্যামস করে তিনি বলেছেন তিনি হচ্ছেন রক্তের ভিখারি, রক্তের জন্য তিনি অন্ধ, আর এই মুহূর্তের হিটলার হচ্ছে আমাদের সময়ের হিটলার নেতানিয়াহু। দেখুন, এই বক্তব্য যখন তাকে এরকম বলা হয় তখন তারপরে তিনি একটি টুইট করেন। বেঞ্জামিন নেতানিয়াহু টুইটে তিনি লেখেন, ইসরায়েল আন্ডার মাই লিডারশিপ উইল কন্টিনিউ টু ফাইট ইরানস টেরর রেজিম অ্যান্ড ইটস প্রক্সিস আনলাইক এরদোগান হু অ্যাকোমোডেটস দেম অ্যান্ড ম্যাসাকারস হিজ ওন কুর্দিশ সিটিজেন্স। তিনি বলছেন আমার নেতৃত্বে ইসরায়েল ততক্ষণ পর্যন্ত ইরানের সঙ্গে ফাইট করবে যতক্ষণ পর্যন্ত না ইরানের টেররিজম আমরা চেঞ্জ করতে পারি এবং তাদের প্রক্সিগুলোকে আমরা একদম শেষ করতে পারি। আমরা এরদোগানের মতন নয় যারা এই ধরনের প্রক্সিগুলোকে মদত দেয় এবং নিজেদের এলাকাতেই কুর্দিশ সিটিজেনদের তারা অত্যাচার করে। এটা হচ্ছে নেতানিয়াহুর বক্তব্য। তারপর দেখুন টার্কিশ প্রেসিডেন্ট তিনিও এর জবাব দেন। অন সানডে টার্কিশ প্রেসিডেন্ট এরদোগান ওয়ার্ন ইসরায়েল অফ কনসিকিউনেস। সেখানে তিনি বলেন নেতানিয়াহু ইজ ব্লাইন্ডেড বাই ব্লাড অ্যান্ড হার্ডেড। হ্যাড পাকিস্তান নট been mediating the war between the US and Iran, we would have shown Israel its place, Erdogan said in a speech at a political event in Turkey, as per a report is Israel Haum. এই ইসরায়েল হাউমের কথাটা আপনি, এটা ইসরায়েল হাউম ছেপেছে, যেখানে এরদোগান বলেছে যদি হ্যাঁ হয়েছে এটা একান্তই পাকিস্তানে বৈঠকটা হয়েছে বলে আমি কিছু বললাম না। যদি পাকিস্তানে এই বৈঠক না হতো তাহলে ইসরায়েলকে দেখিয়ে দিতাম ইসরায়েলের জায়গা ঠিক কোন জায়গাটা। এরদোগান এই হুমকি দিচ্ছে, কিন্তু এরদোগানের এটাও জানে রাখা দরকার যে পাকিস্তান শুধুমাত্র তো সেখানে এসে মধ্যস্থতাকারী হিসেবে বসে যায়নি, তার ফায়দা ছিল, সে টাকা কামিয়েছে। এই যে ইসলামাবাদে বৈঠকের আয়োজন করেছে তার বিনিময়ে সে অনেক টাকা, অনেক মার্কিন ডলার সে কামিয়ে নিয়েছে। অনেকেই বলছেন যে ভারতের নাকি সহ্য হচ্ছে না, আমি গত এপিসোডেও বলেছি। অনেকেই কমেন্টে লিখেছেন যে না কেন আপনার সহ্য হবে, পাকিস্তান মিডিয়েটরের কাজ করছে, আপনার তো সহ্য হওয়ার কথা নয়। আমি তাদের কথায় প্রভাবিত হই না, যারা ইরানকে ডেকে নিয়ে এসে শিক্ষা দেয় ইসলামাবাদে, ইরানের প্রতিনিধিদের ইসলামাবাদে বসিয়ে রেখে ওদিকে মধ্যপ্রাচ্যে জুড়ে একদম তারা আর্মাডা তৈরি রাখে ইরানকে ঘেরার জন্য। আমি তাদের কথায় প্রভাবিত হই না যারা একটি পুকুরে কুমিরকে বন্দি করে রেখে দেয় এবং সেই কুমিরের খাদ্য হিসেবে একটা টোপ কুকুরকে বানায় এবং তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে মজা নেয়, ভিডিও করে। আমি তাদের কথায় প্রভাবিত হই না, যেটা ঘটছে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি। দেখুন সেখানে বলেছে হি অ্যাডেড জাস্ট অ্যাজ উই এন্টার্ড লিবিয়া অ্যান্ড খারাখাম উই ক্যান এন্টার ইসরায়েল। যদি আমরা লিবিয়ার খারাখামে আমরা এন্টার করতে পারি তুরস্ক, তাহলে আমরা ইসরায়েলও করতে পারবো। এত বড় হুমকিটা তুরস্কের প্রেসিডেন্ট দিয়ে দিয়েছেন, বুঝতে পারছেন? এবার দেখুন তারা একটা প্রেস রিলিজ করেছে, কারা? রিপাবলিক অফ টার্কি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। প্রেস রিলিজে তারা বলছে নেতানিয়াহু হু হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ দ্য হিটলার অফ আওয়ার টাইম ডিউ টু দ্য ক্রাইমস হি হ্যাজ কমিটেড ইজ এ ওয়েল নোন ফিগার উইথ এ ক্লিয়ার ট্র্যাক রেকর্ড। বলছে নেতানিয়াহু
যাকে এই মুহূর্তের আমাদের সময়ের হিটলার হিসেবেই ডেসক্রাইব করা যায়, কোনো অসুবিধা নেই। তার কারণ তার যে ওয়েল নোন ফিগার এবং তার ক্লিয়ার ট্র্যাক রেকর্ড, এখানে একদম খিল্লি উড়িয়েছে, ক্লিয়ার ট্যাগ রেকর্ড বলে তার একদম খিল্লি উড়িয়েছে। তারপর বলছে অ্যান অ্যারেস্ট ওয়ারেন্ট হ্যাজ বিন ইস্যুড এগেনস্ট নেতানিয়াহু বাই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অন চার্জেস অফ ওয়ার ক্রাইমস অ্যান্ড ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। তিনি যুদ্ধাপরাধী, তিনি মানবতার বিরুদ্ধে একজন ক্রিমিনাল অপরাধী, তার বিরুদ্ধে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট একটা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে, কিন্তু তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি। Under Netanyahu's administration, Israel is facing proceeding before the International Court of Justice on charges of genocide. Netanyahu's current objective is to undermine ongoing peace negotiations and continue his explanations policies in the region. Failing these, he risks being tried in his own country and is likely to be sentenced in imprisonment. তিনি এই যুদ্ধ চালিয়ে যেতে চান, সেটা যেভাবেই হোক, সিরিয়ার সঙ্গে হোক, লেবাননের সঙ্গে হোক, ইরানের সঙ্গে হোক, কারণ এই যুদ্ধ থেমে যাওয়া মানে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো আবার মাথাচাড়া দেবে। সেখানকার যে সুপ্রিম কোর্ট রয়েছে সেই সুপ্রিম কোর্টের ট্রায়াল আরও জোরদার হবে এবং তার এটাও হতে পারে পুরো যাবজ্জীবন তার জেলও হতে পারে, এমনটাই তারা আশঙ্কা প্রকাশ করেছে। টার্কির মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তারা বলছে দ্য ফ্যাক্ট দ্যাট আওয়ার প্রেসিডেন্ট হ্যাজ বিন টার্গেটেড বাই ইসরায়েলি অফিসিয়ালস উইথ বেসলেস brazen and false allegations is a result of discomfort caused by the truth we have constantly voiced in every platform. বলছি আমরা সবসময় দুর্বলের সঙ্গে ছিলাম, দুর্বলের সঙ্গেই আছি, এবং ইসরায়েলের যে কর্মকর্তারা আমাদের প্রেসিডেন্টের বিরুদ্ধে যে বিদ্রূপ তারা করেছে সেটা একদমই অযৌক্তিক, তার কোনো মানে হয় না। মানে তারা বলতে চাইছে যে এরদোগান কোনোভাবেই ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোকে সাহায্য করে না। এবার আপনাদের দেখাই নেতানিয়াহুর বিরুদ্ধে কি কি মামলা রয়েছে। প্রথমে কেস 1000, দ্য গিফট কেস, বলছে ধনাঢ্য ব্যক্তিদের থেকে দামি উপহার গ্রহণের বিনিময়ে অবৈধ সুবিধা তারা প্রদান করত সরকারিভাবে, বুঝতে পারছেন। অন্যদিকে দেখুন কেস 200, দ্য মিডিয়া ইন্টারেকশনস কেস, অনুকূল প্রচারণার শর্তে সংবাদ মাধ্যমের প্রকাশকের সঙ্গে তার গোপন আতাত ছিল। কেস 400, দ্য বাজিগওয়ালা কেস, টেলিকম কোম্পানিকে অনৈতিক ব্যবসায়িক সুবিধা দিয়ে সংবাদ মাধ্যমে নিজের প্রভাব বিস্তার করার একটা ব্যাপার ছিল। এবং আইসিসি গাজা যুদ্ধে বেসামরিক মানুষের ওপর হামলা ও অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য তিনি একজন যুদ্ধ অপরাধী। এই সমস্ত মামলা রয়েছে তার বিরুদ্ধে, যে কোনো মুহূর্তে তাকে অ্যারেস্ট করাও হতে পারে, কিন্তু কেন হচ্ছে না? তার কারণ তিনি এই মুহূর্তে নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, কে তাকে অ্যারেস্ট করবে? তিনি তো ডোনাল্ড ট্রাম্পকে চালান, তাকে কে অ্যারেস্ট করবে? এরকম সাহস এই মুহূর্তে কার আছে? এখানেই শেষ নয়, দেখুন নেতানিয়াহু যখন ইসলামাবাদে এইসব বৈঠক ব্যর্থ, তখন তিনি কোথায় গেছেন? তখন তিনি লেবাননে গেছেন, গিয়ে বলছে এখনো যুদ্ধ শেষ হয়নি, বলছে ওয়ার ইজ ফার ফ্রম ওভার, যুদ্ধ শেষ হওয়ার থেকে অনেক দূরে রয়েছি এখনো আমরা। তাহলে কখন যুদ্ধ শেষ হবে? ইসরায়েল ঠিক করে দেবে, নেতানিয়াহু ঠিক করে দেবে যে যুদ্ধ কখন শেষ হবে। দেখুন বলছে নেতানিয়াহু boast about Israel military might in surprise visit in Lebanon. Israel Prime Minister Benjamin Netanyahu on Sunday paid a surprise visit to southern Lebanon alongside senior military and defense leadership. While addressing the Israeli troops in the region, Netanyahu stated that the war is far from over. তিনি দক্ষিণ লেবাননে গিয়েছিলেন, যেখানে সর্বোচ্চ হামলা করেছে ইসরায়েল। ওই এক রাতে মাত্র 10 মিনিটের মধ্যে 100টি হামলা করা হয়, যেখানে 300রও বেশি প্রাণ যায়। সেই জায়গায় গিয়ে তিনি কোথায় সমবেদনা জানাবেন তা নয়, তিনি গিয়ে বলছেন এখনো তো যুদ্ধ শেষ হয়নি, এখনো অনেক দূরে রয়েছি আমরা, যুদ্ধ শেষ হওয়ার অনেকটা দূরে রয়েছি আমরা। তারপর দেখুন কি বলছে, he boasted about the Israeli might and said that the Jewish nation's enemies are now fighting for survival. According to the Prime Minister office, Netanyahu was accompanied by Defense Minister Israel Katz, Israel Defense Forces IDF Chief of Staff Lieutenant General Eyal Zamir এবং Head
অ্যান্ড নর্দার্ন কমান্ড মেজর জেনারেল রাফি মিলো ডিউরিং দ্য ভিজিট। এরা সব ছিল, ইসরায়েল কার্টস ছিল, জেনারেল ইয়াল জামির ছিল এবং নর্দার্ন কমান্ডার মেজর জেনারেল রাফি মিলো ছিল। এদের সঙ্গে তিনি গিয়েছিলেন দক্ষিণ লেবাননে এবং সেখানে গিয়ে বলছেন যে ইসরায়েল তো অনেকটাই এগিয়ে রয়েছে, এই জুইস নেশনের যারা শত্রু তাদের এখন বেঁচে থাকার লড়াই করতে হবে, নাও ফাইটিং ফর সার্ভাইভাল। তিনি সরাসরি হুমকি দিচ্ছেন, লেবাননের মাটিতে দাঁড়িয়ে লেবাননের মানুষদের তিনি এই হুমকি দিচ্ছেন। বুঝতে পারছেন ক্ষমতা কতটুকু, সাহস কত বড়? এই সাহস একদিনে হয়নি। প্যালেস্তাইনকে, গাজাকে আজকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়াটা একদিনে হয়নি এবং তার এই কর্মকাণ্ডকে কিন্তু রাষ্ট্রসংঘ জেনোসাইড বলেই উল্লেখ করছে। দেখুন ইসরায়েলের এই ভিকটিম কার্ড, তারা তো বলে আমরা দুর্বল দেশ, আমরা ইহুদি জাতি, যাদেরকে কেউ দেখতে পায় না, যে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের কথা তারা বারবার তুলে নিয়ে আসে এই নেতানিয়াহু। সেই সময় তোমরা একটা সময় অত্যাচারিত হয়েছো বলে এই নয় যে তোমরা এখন এসে অত্যাচার করবে। তাহলে ইতিহাস থেকে কি শিক্ষা নিলে? ইতিহাসের পুনরাবৃত্তি যখন তোমরা ঘটাবে তাহলে ইতিহাস থেকে কি শিক্ষা নিলে ভাই? তাই তোমাদের ভিকটিম কার্ড আর চলছে না। বলছে কি ইসরায়েলের ভিকটিম কার্ড দুর্বল হয়ে পড়েছে এই মুহূর্তে। বহু বছর ধরে ইসরায়েল নিজেকে ঘেরাও হওয়া রাষ্ট্র হিসেবে তুলে ধরছে, কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি কি বলছে? সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি অন্য কথাই বলছে আক্রমণাত্মক ও এক্সপানশনিস্ট নীতি সামনে এসে গেছে ইসরায়েলের। গাজা, লেবানন, সিরিয়ায় আগ্রাসী পরিকল্পনার অভিযোগ এই মুহূর্তে উঠে গেছে। সিজফায়ারের পরেও লেবাননে বোমা বর্ষণ, এটা একজন সিজফায়ার কার্যত অমান্য করেছে। বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি করেছে, এটাও একটা অপরাধ। অন্যদিকে বেঞ্জামিন নেতানিয়াহু ও ইসরায়েলের যুদ্ধনীতি বলছে সিজফায়ার মানি বা না মানি, আমরা যা ঠিক তাই মনে করি তাই করব। কে বলেছে? নেতানিয়াহু বলছে সিজফায়ার হোক চাই নাই হোক আমাদের কোনো যায় আসে না, আমাদের যেটা মনে হবে আমরা সেটাই করব। আমাদের যখন মনে হয় আমি লেবাননে হামলা করব তো হামলা করব। ডোনাল্ড ট্রাম্প কেন? তার বাবা, তার দাদু এসেও আমাকে আটকাতে পারবে না। হিজবুল্লাহকে লক্ষ্য করার নামে বেসামরিক নাগরিক, শিশু, ডাক্তার, সাংবাদিকদের মৃত্যুর অভিযোগ। লেবাননে বাফার জোন তৈরি করার জন্য একটা গ্রাম পুরো ধ্বংস করে দিয়েছে। তার আগের দিন নোটিশ দিয়েছিল যারা যারা এই গ্রামে থাকো সবাই বেরিয়ে যাও। তার কারণ কি? তার পরের দিনই ধ্বংস হয়ে যাবে পুরো গোটা গ্রাম। তার কারণ কি? তার কারণ ওই জায়গাটা নাকি বাফার জোন বানানো হবে, বাফার জোন। ভাবুন। বলছে দক্ষিণ লেবানন দখলের ইঙ্গিত ইতিমধ্যেই তিনি দক্ষিণ লেবাননে পৌঁছেই দিয়েছেন। ওখানে গিয়েই এই ইঙ্গিত তিনি দিয়েছেন যে আমাদের শত্রু যারা, তারা এখন বেঁচে থাকার লড়াই করুক। এবার কি বলছে? যুক্তরাষ্ট্রে ইসরায়েলি বিরোধী মনোভাব ইতিমধ্যেই বৃদ্ধি হয়েছে। দেখুন পিউ রিসার্চ, তারা বলছে 60% আমেরিকান ইসরায়েলকে ইতিবাচক ভাবেন না, শুধু ডোনাল্ড ট্রাম্প একাই ভাবেন। আচ্ছা, ট্রাম্পের সমর্থক গোষ্ঠীর মধ্যেও বিভাজন তৈরি হয়ে গেছে। প্রভাবশালী কণ্ঠ যেমন ক্যান্ডেস ওনেন্স সমালোচনায় সরব। বার্নি স্যান্ডার্স ইসরায়েলকে সামরিক সাহায্যে বন্ধের বিল আনার উদ্যোগ নিয়েছে। ডোনাল্ড ট্রাম্প অতি সম্প্রতি তিনি সোশ্যাল ট্রুথে একটি পোস্ট করেছেন, তারই ঘনিষ্ঠ সাংবাদিকদের তিনি এক হাত নিয়েছেন, কারণ তারাই এখন তার বিরুদ্ধে কথা বলছেন। সবাই তো মানবাধিকারের নিয়েই কথা বলে, তাই না? শুধু ডোনাল্ড ট্রাম্প সেই কথা বলেন না। তাই তার বিরুদ্ধে যখন কেউ কথা বলে, সে যতই ঘনিষ্ঠ হোক না কেন, তাকে আক্রমণ করতে ডোনাল্ড ট্রাম্প ছাড়েন না। আর এই একই নীতি অনেক দিন ধরে ইসরায়েলও চালাচ্ছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি এই মুহূর্তে? বলছে ইউরোপীয় দেশগুলোর অবস্থান পরিবর্তন হয়েছে। স্পেন, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া তারা ইসরায়েলের সমালোচনাও করছে আমেরিকার পাশাপাশি। অন্যদিকে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিল ইসরায়েলের নীতিকে বৈষম্যমূলক ও অ্যাপার্থাইড সমর্থক বলে অভিহিত করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যান্ড হিউম্যান রাইটস রিসার্চ ওয়াচ তারা বলছে ইসরায়েলের আইন এবং এই কর্মকাণ্ড হচ্ছে মানবাধিকার বিরোধী। আর আন্তর্জাতিক আইনি ও রাজনৈতিক পরিস্থিতি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ওয়েস্ট ব্যাংক দখলকে অবৈধ বলে দিয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে 2024 সালে, যা এখনও তার কোনো ফলপ্রসূ দেখা যাচ্ছে না। অন্যদিকে জাতিসংঘের রিপোর্টে দেখা গেছে টর্চার স্টেট ডক্টরিনে পরিণত হয়েছে। সেখানে এই মুহূর্তে কোনো প্যালেস্টাইনীয়দের কোনো মান সম্মান তো নেই, তাদের বেঁচে থাকার অধিকারও নেই এই মুহূর্তে। অথচ দেখুন অন্যের ভূমি দখল করে রেখে আজ তারা মস্তানি করছে, ভিকটিম কার্ড খেলছে। কবে কি হিটলার করেছিল তাদের সঙ্গে, সেই বিষয়টাকে টেনে নিয়ে এসে বলছে আমরাও এর প্রতিশোধ নেব। কার সঙ্গে প্রতিশোধ নিবি? যা হিটলারের বংশধরকে খুঁজে খুঁজে প্রতিশোধ নে,
নাজিদের খুঁজে খুঁজে প্রতিশোধ নে না, তারা প্রতিশোধ নেবে কোথায়? লেবাননে, সিরিয়ায়, ইরানে, এইসব জায়গায় তারা প্রতিশোধ নেবে। এবার দেখুন দ্য টাইমস অফ ইসরায়েল করেছে, নেতানিয়াহুস মিলিটারি সেক্রেটারি রোমান গোফম্যান অ্যাপ্রুভড টু সার্ভ অ্যাজ নেক্সট মোসাদ চিফ। এই হচ্ছেন সেই ব্যক্তি রোমান গোফম্যান যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। তিনি এই মুহূর্তে নেতানিয়াহুর মিলিটারি সেক্রেটারি, আইডিএফ এর রয়েছে কিন্তু নিজস্ব ব্যক্তিগত মিলিটারি সেক্রেটারি হচ্ছে এই মুহূর্তে। আগামী মাস থেকেই তিনি চলে যাবেন মোসাদের চিফ হিসেবে। জানেন, ছোট ছোট বাচ্চাদের বন্দি করে রাখা হয়, আর তার নেতৃত্বে ছিলেন এই লোকটি। কোনো প্যালেস্তানীয় ব্যক্তিকে দিয়ে তার মনোমর্জি বয়ান নিতে হবে, তার জন্য হাড়ি কাঠে দাঁড় করানো হয় তার ছেলে কিংবা মেয়েকে, একদম শিশু, নাবালক। এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এই ব্যক্তি রোমান গোফম্যান। তাকে এবার তার পদোন্নতি হচ্ছে, তাকে মোসাদে নিয়ে যাচ্ছে। শুধু মোসাদ নয়, আইডিএফও দেখুন, আইডিএফও কিন্তু একটা বিতর্কিত একটা সেনা। কেন? তার কারণ বলা হচ্ছে এই যে বিতর্কিত আইন একটা নতুন করে এনেছে তাদের পার্লামেন্টে, বলছে নতুন ডেথ পেনাল্টি আইন, যেটা 30শে মার্চ 2026-এ লাগু হয়েছে। এটা পাশ হয় ইসরায়েলি সংসদে। এর মানে হচ্ছে টেররিজম অভিযোগে ফাঁসি দেওয়া যাবে। প্রায় 90 থেকে 180 দিনের মধ্যে শাস্তি কার্যকর করতে হবে। শুধুমাত্র ওয়েস্ট ব্যাংকের প্যালেস্টিনীয়দের ক্ষেত্রেই এটি প্রযোজ্য, যারা জিওনিস্ট ইহুদি তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। শুধু প্যালেস্টাইনি হলেই আপনার ক্ষেত্রে প্রযোজ্য। মানে জিওনিস্ট হয়ে যতই অপরাধ করো না কেন তুমি ছাড় পেয়ে যাবে, কোনো যায় আসে না। যদি তুমি প্যালেস্টাইনীয় হও তাহলে তোমার শাস্তি হবে ফাঁসি। আর সেই ফাঁসি 90 থেকে 180 দিনের মধ্যেই কার্যকর করতে হবে নতুন এই ডেথ পেনাল্টি আইন, সেটাই বলে। এর বিরুদ্ধে বিশাল বিশাল বিক্ষোভ হয়, ইসরায়েলের ভেতরেও বিক্ষোভ হয়, কিন্তু কে শোনে কার কথা? দেখুন, সমালোচনা এসছে, রেশিয়াল ডিসক্রিমিনেশন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগও উঠেছে এই আইন পাশ করানোর পর। কিন্তু তাতে কি যায় আসলো? তাতে নেতানিয়াহুরই বা কি যায় আসলো? আইডিএফ এর বা কি যায় আসলো? আর মোসাদেরই বা কি যায় আসলো? বলছে মতাদর্শ ঘৃণার ভাষা নাৎজি জার্মানির প্রতিধ্বনি, যেটা হিটলারের আমলে পাওয়া যেত। এই যে তুরস্ক যেটা বলেছে এরদোগান, যে এই যুগের নেতানিয়াহু হচ্ছে এই যুগের হিটলার, খারাপ কথা বলেননি। আমি তো বলছি খারাপ কথা বলেননি, একদম পারফেক্ট বলেছেন। কিন্তু তার নিজের দিকেও তাকিয়ে থাকা উচিত একটু। তিনি কত ভালো মানুষ সেটাও তার একটু দেখা উচিত। যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় তখন তিনি পাকিস্তানের হয়ে গান গান, আর যখন তুরস্কে বন্যা হয় তখন ভারতের কাছে ভিক্ষা চান। বুঝতে পারছেন? এরকম হিপোক্রেটিক মানুষ, তিনি আবার অন্যের সমালোচনা করছেন। যদিও আমি মেনে নিলাম তিনি খারাপ কথা বলেননি, কিন্তু যা বললাম ওপর দিকে থুতু ছুড়লে নিচের দিকেই পড়ে, নিজের গায়েই পড়ে, এটা ভাবা উচিত এরদোগানেরও। যাই হোক, বলছে কি ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি সেটলারদের হামলার সময় বাড়িঘর ভাঙচুর, স্কুলে ভাঙচুর, দেওয়ালে উস্কানিমূলক স্লোগান লেখা হয়। কেমন স্লোগান? বলা হয় এ গুড আরব ইজ এ ডেড আরব। আরব মানে যারা আরবি ভাষায় কথা বলে। গাজার দেওয়ালগুলোতে আইডিএফ এর কর্মীরা এই ধরনের স্লোগান লিখে আসে, যেখানে বলা হয় এ গুড আরব ইজ এ ডেড আরব। মানে একজন ভালো আরবি মানুষ তখনই ভালো হতে পারে যখন সে মৃত্যু হয়, যখন তার মৃত্যু হয়। মানে বেঁচে থাকাকালীন কোনো আরবি মানুষ নাকি ভালো হয় না, এটাই তাদের বক্তব্য। বলছে এই ধরনের ভাষা সরাসরি মনে করিয়ে দেয় নাৎজি জার্মানির সময়কারের ঘৃণামূলক প্রচারণা। ওই সময়ও ইহুদিদের বিরুদ্ধে মানবতা বিরোধী প্রচারণা চালানো হতো। বলা হতো এ জুইজ আর আওয়ার মিসফরচুন, এর মতো স্লোগান ব্যবহার করা হতো হিটলারের সময়। একই রকম স্লোগান এখনও ব্যবহার করা হচ্ছে। কারা করছে? যাদের বিরুদ্ধে ব্যবহার করা হতো সেই সময়, এখন তারাই একই জিনিস করে যাচ্ছে। ভাবুন কি করে শান্তি ফিরবে? এরকম একটা হিটলার যদি থাকে, নেতানিয়াহুর মতন একটা হিটলার যদি থাকে এখনো এই দেশে, তাহলে শান্তি কি করে ফিরবে? দ্য গার্ডিয়ান বলছে হোয়াট বেঞ্জামিন নেতানিয়াহুস অ্যান্ড দ্য ইসরায়েলি রাইট রিয়েলি মিন হোয়েন দে ইনভোক গ্রেটার ইসরায়েল। লক্ষ্য কি? ইসরায়েলের একটাই লক্ষ্য, গ্রেটার ইসরায়েল। এই যে গ্রেটার ইসরায়েল, তারা এখন গ্রেটার ইসরায়েল চায়। ওইটুখানি জমি নিলে হবে না। তাদের মতে যে শুধুমাত্র প্যালেস্তাইনের ভূমি সেইটা নিলে হবে না, আরও অনেকটা নিতে হবে। কতটুকু? এই যে দেখুন, সেখানে ইজিপ্টেরও জায়গা রয়েছে, সেখানে আরবেরও জায়গা রয়েছে, সেখানে ইরাকেরও জায়গা রয়েছে, সেখানে সিরিয়ারও জায়গা রয়েছে, আর লেবানন তো ঢুকেই গেছে।
এই এতগুলো দেশকে তারা কবজা করতে চাইছে, এই হচ্ছে তাদের গ্রেটার ইসরায়েলের একটা মানে মস্তিষ্ক প্রসূত ম্যাপ। সেই ম্যাপ ইতিমধ্যেই তারা ছেড়েও দিয়েছে প্রকাশ্যে যে এই ম্যাপটা আমাদের দরকার। তাই তারা গ্রেটার ইসরায়েল নিয়ে যখন কথা বলে তারা তখন গর্ব অনুভব করে। কে বলছেন এই কথা? ড্যানিয়েল লেভি। ড্যানিয়েল লেভি অ্যাকচুয়ালি কে? ড্যানিয়েল লেভি সার্ভ অ্যাজ অ্যান ইসরায়েলি পিস নেগোশিয়েটর অ্যাট দ্য ওসলো 2 টক্স অ্যান্ড প্রেসিডেন্ট অফ দ্য ইউএস মিডল ইস্ট প্রজেক্ট। তিনি ইসরায়েলের শান্তি মিশনের একজন নেগোশিয়েটর এবং ওসলো 2 এরতে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন এবং ইউএস মিডল ইস্ট প্রজেক্টের তিনি প্রেসিডেন্ট। তিনি বলছেন দ্য কনসেপ্ট ইজ অ্যাবাউট মাচ মোর দ্যান অ্যাকুইনিং টেরিটরি, ইট ইজ অলসো অ্যাবাউট নেতানিয়াহুস ডিজায়ার ফর ইসরায়েল টু বিকাম এ রিজিওনাল সুপার পাওয়ার। তিনি বলছেন এই কথা। তিনি বলছেন দেখুন, ইসরায়েলের বাসিন্দাদের যারা জিওনিস্ট তাদের এমনভাবে ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে যে তারাও এখন সাধারণ প্যালেস্তানীয়দের সহ্য করতে পারে না। সবাই বলছি না, সবাই নয়, কিন্তু ম্যাক্সিমামটাই তাই। তাদের এখন মতাদর্শ, সমাজ এবং সবটাই প্রোপাগান্ডার আন্ডারে এসে দাঁড়িয়েছে। বলছে কি ইসরায়েলি সমাজের পরিবর্তন এখন চোখে পড়বেই পড়বে। বলছে চরম জাতীয়তাবাদী জিওনিস্ট মনোভাব বৃদ্ধি হয়েছে, প্যালেস্তাইনীয়দের অমানবিকীকরণ, প্যালেস্তাইনীয়দের দেখলেই তারা অপমানের পর অপমান করে, সোশ্যাল মিডিয়ায় সহিংসতার ভিডিও তারা শেয়ার করে উল্লাস করে। বুঝতে পারছেন? গ্রেটার ইসরায়েলের ধারণা, বলছে বিস্তৃত ভূখণ্ড দখলের ধারণা, লেবানন ও অন্যান্য অঞ্চলের সম্প্রসারণের ইঙ্গিত, যুদ্ধকে সেই লক্ষ্যে ব্যবহার করার অভিযোগ। তাহলে কেন যুদ্ধ বিরতি চায় না এই আমাদের যুগের হিটলার নেতানিয়াহু? তার কারণ তিনি চান গ্রেটার ইসরায়েল বানাতে। আর এইটা সম্ভব, তিনি জেনে গেছেন এটা সম্ভব তখনই যখন আমরা শক্তি প্রয়োগ করব। যেটাকে তারা শান্তি বলছে সেটাকেই গোটা বিশ্ববাসী বলছে ভয়ানক বিষয়, ভয়ানক। এর চেয়ে ভয়ানক আর কিছু হতে পারে না। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যারা নেতানিয়াহু এবং ইসরায়েলকে সমর্থন করে, যারা দুর্বলের ওপর অত্যাচার করে আনন্দ পায়, উল্লাস করে, তারা আর যাই হোক মানুষ হতে পারে না। যারা ওই মাজারের পুকুরে কুমিরকে বন্দি করে রাখে, নিজেদের মানত পূরণের জন্য একটা নিরীহ সারমেয়কে নিয়ে এসে সেই কুমিরের খাদ্য বানায়, তারা আর যাই হোক মানুষ হতে পারে না। তাদের সঙ্গে এই আজকের দিনের হিটলার নেতানিয়াহুর কোনো অমিল নেই, অন্তত আমি দেখছি না। যদি আপনারা আমার সঙ্গে একমত হন তাহলে অবশ্যই এই কমেন্টে জানাবেন। আপনাদের মূল্যবান বক্তব্য অত্যন্ত জরুরি। আর এই ইনফরমেশন যদি মনে হয় যুক্তিযুক্ত এবং সত্যি নির্ভর বিশ্লেষণ, তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।